দর্শক, আপনাদের সবাইকে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনারা জানেন দিন অথবা সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে আমরা এই আলোচনা অনুষ্ঠানটা করে থাকি এবং স্বভাবতই আমাদের আজকের আলোচনার বিষয় করোনা পরিস্থিতি। এবং আপনাদের সাথে আছে আমি মাহফুজ রহমান এবং স্টুডিওতে আমার সাথে দুজন অতিথি রয়েছেন, তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার বাম দিকে রয়েছেন অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ এমপি, সাবেক পরিচালক ঢাকা শিশু হাসপাতাল, এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক ডক্টর মাহবুব হাসান। আপনার দুজনকেই স্বাগত। এবং দর্শক, আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন অধ্যাপক ডাক্তার কামরুল আহসান খান, সাবেক উপাচার্য বিএসএমএমইউ। আমরা ওনার সাথে একটু পরে যোগাযোগ করব। আমরা স্টুডিওতে একটু আলোচনা শুরু করতে চাই। অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ এমপি, করোনা পরিস্থিতিতে আসলে ভয়াবহ, তো আপনি তো একজন ডাক্তার, তো আপনার দৃষ্টিতে এখন করোনার পরিস্থিতিটা কেমন? আপনি জানেন যে বাংলাদেশে গত বছর মার্চ মাসের 8 তারিখে প্রথম করোনার সংক্রমণ শুরু হয়। মার্চ মাসে 18 তারিখে প্রথম একটা রোগী মারা যায়। এরপরে সংক্রমণটা বেড়ে চলে। গত 1.5 মাস আগে মোটামুটি আমরা এমন একটা পর্যায়ে এসেছিলাম যে আমরা ধরেই নিয়েছিলাম করোনা ভালো হয়ে গেছে বাংলাদেশ থেকে, কারণ প্রতিদিন আমাদের যে সংক্রমণের হার ছিল সেটা 3%-এর নিচে, এবং সেটা প্রায় 1 মাসের বেশি সময় ধরে চলছিল। 4 সপ্তাহের বেশি সময় ধরে চলছিল। আমরা ধরে নিয়েছিলাম হয়তো বাংলাদেশ থেকে করোনা চলে যাবে এবং আমরা উন্মুক্ত বাংলাদেশে বাস করব বিশেষ এই করোনা সংক্রমণ থেকে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, গত 1 মাসের বেশি হয়ে গেল এবং সর্বশেষ গত 10 দিন থেকে 15 দিনে করোনা পরিস্থিতি বেশ খারাপ বলবো আমরা। সংক্রমণের হারও অত্যন্ত বেশি বেড়ে চলেছে। এই খারাপটা হওয়ার কারণটা কি আসলে, হঠাৎ করে এরকম? খারাপটা হওয়ার কারণ হচ্ছে যে আমাদের একটা ভ্রান্ত ধারণা ছিল যে আমরা করোনা থেকে হয়তো ভালো হয়ে গেছি, যার জন্য সকল সেক্টরে, আপনি বিয়ে বলেন, আমাদের পর্যটন কেন্দ্রগুলো উন্মুক্ত বলেন, বাজার বলেন, ঘাট বলেন, অথবা সামাজিক যে অনুষ্ঠানগুলো সেভাবে উন্মুক্ত হয়ে শুরু হয়ে গেছিল। মানুষের মধ্যে প্রথম থেকেই আমাদের মাস্ক পরার প্রতি একটা অনীহা ভাব মানুষের মধ্যে ছিল, বিশেষ করে গ্রাম অঞ্চলে। শহরের মধ্যেও একই রকম। বাংলাদেশের 3টা স্টাডি হয়েছে মাস্ক পরা নিয়ে, সেখানে প্রত্যেক জায়গায় দেখা গেছে 26%-এর বেশি মানুষ মাস্ক কখনো পরেনি বা পরে না। সম্ভবত এই যে বিশাল জনগোষ্ঠী যে আমরা বারবার বলছিলাম মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, সেইখানে মানুষের মধ্যে কিছুটা অনীহা ছিল। তারপরে যখন আমরা এই সংক্রমণটা করে আসলো, সবাই ধরে নিয়ে যে করোনা বাংলাদেশ চলে গেছে, আমরা ভালো হয়ে গেছি, এই একটা পারসেপশন মানুষের মধ্যে যখন ঢুকে গেলো, তখন উন্মুক্তভাবে তা ঘুরে বেড়ানো শুরু করলো। পাশাপাশি আপনি দেখেছেন যে আমরা বলি ইউকে ভ্যারিয়েন্ট এবং সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট, যেটা স্বাভাবিক করোনার চেয়ে 10 গুণের বেশি ক্ষমতা সম্পন্ন, যেটা খুব দ্রুত সময়ের মধ্যে মানুষকে সংক্রমিত করতে পারে। সেই ভ্যারিয়েন্টটাও বাংলাদেশ আসলো। আসার পরে এই আশাটার জন্য কি আসলে আমাদের ব্যবস্থাপনাটা আসলে দায়ী নয়? কারণ আমরা সবকিছুই লকডাউন করে দিলাম, বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের যোগাযোগ বন্ধ থাকলো, বাট ইউকে থেকে কিন্তু আমরা ফ্লাইটটা চালু রাখলাম। আসলে সব কিছু সবভাবে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। আমরা সংসদীয় কমিটি থেকে ইউকের থেকে যে প্লেনগুলো আসে সেটা বন্ধ করার জন্য একটা সাজেশন পাঠিয়েছিলাম, কিন্তু আসলে তো বাস্তবতা অনেক কিছুর উপর নির্ভর করে। করোনায় যে একটা বড় সমস্যা তা না, আমাদের অর্থনীতি একটা সমস্যা। আপনি দেখেছেন যে এই করোনাকালীন সময় বাংলাদেশে আর যাই হোক, আমরা করোনা যেমন মোকাবেলা করতে অনেকটাই সফল হয়েছিলাম, পাশাপাশি আমাদের অর্থনৈতিক চাকাটাও সচল ছিল। আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি বলি, এই করোনা সংক্রমণে ভারতের অর্থনীতি 10.3% সংকুচিত হয়েছে, পাকিস্তানের অর্থনীতি 0.4% সংকুচিত হয়েছে এবং ভয়াবহ অবস্থান। বাংলাদেশের সেইখানে কিন্তু অর্থনীতি 3.8% সম্প্রসারিত হয়েছে এবং এই মুহূর্তে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে আমাদের জিডিপি 5.24%। এই আলোচনাটা আমি একটু আসবো। ডক্টর মাহবুব হাসান, এই যে করোনা ম্যানেজমেন্ট যেটা সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, আসলে এই পদক্ষেপটা কি পর্যাপ্ত বলে আপনি মনে করেন, না এখানে আসলে কিছু লোপাস রয়েছে? আমার মনে হয় না। ধন্যবাদ আমাকে বলতে যাওয়ার জন্য। আমার মনে হয় না যে পর্যাপ্ত। আমি মনে করি যে যদি সরকার বিষয়টাকে আরো জরুরি বলে বিবেচনা করতেন, তাহলে এই করোনার বিরুদ্ধে যেসব পদক্ষেপ সরকার নিয়েছে তাকে কঠোরভাবে আরোপ করলে আমরা বেঁচে যেতাম। আমাদের যারা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছে তারা বেঁচে যেত, এটা আমরা ভাবি, তাই না? উনি ঠিকই বলেছেন যে আমাদের 26% লোক কখনোই মাস্ক পরেননি। দেখেন, গ্রামের মানুষের মাস্ক পরার প্রয়োজন নেই, তারা অত ধরেন বডিতে আসার সংস্রবে আসে না। কিন্তু এই শহরে দেখেন প্রতি মুহূর্তে আপনার সঙ্গে আমার সংঘর্ষ হচ্ছে, শারীরিকভাবে আমরা মিলিত হচ্ছে, আমরা হাত মেলাচ্ছি, আমরা
ফাঁসি দিচ্ছি, কাছে দিচ্ছি, আপনার ঘাড়ের উপরে, আপনার পাশে। এই সচেতনতা সরকার কিভাবে দেবে আপনাকে আমাকে? আমার দায়িত্ব আছে, বা আমাদের যারা শিক্ষিত শ্রেণী, যারা এই নগরে মহানগরে বাস করে, তারা প্রকৃত অর্থেই শিক্ষিত কিনা এবং প্রকৃত অর্থেই তারা নগরে বাস করার উপযুক্ত কিনা, এটা আপনাকে ভাবতে হবে। সরকারের দোষ দিলে তার চলবে না, নিজেকেও মানে সেটাকে মেনে চলতে হবে। নগরে বাস করতে হলে অনেক কিছু আপনাকে মেনে চলতে হবে। সেই মানার জিনিসগুলো যদি আপনি না মানেন, সরকার বলেছে যে বাসে একজনের বেশি মানে হাফ দুই সিটে একজন প্যাসেঞ্জার যাবে, ঠিক আছে, মাস্ক পরতেই হবে, কিন্তু মাস্ক ছাড়া যাচ্ছে। দুই সিটে পাশাপাশি বসে নেয়, যদিও সামনে একজন পিছনে, যেন এখানে একজন বসতে পারে, এখানে একজন বসুক, তাহলে এখানে বসছে এবং তার পিছনেই বসছে, তার তো লাভ হলো না। এই বিষয়গুলো বুঝতে হবে। এটা যেমন যাত্রীবাহী বাসের কন্ডাক্টর এবং চালককে এটা বুঝতে হবে, তেমনিভাবে যিনি ব্যবহার করছেন গাড়ি, যানবাহন, তাকেও এটা বুঝতে হবে, এবং যারা রাস্তায় হাঁটে তাদেরকেও এটা বুঝতে হবে। এই বোঝা না বোঝার বিষয়টি আমরা এক বছরেও তো আমাদের অধিকাংশ মানুষই, এই যে ডাক্তার আজিজ যেটা বললেন যে 26% মানুষ এখন মাস্ক পরেই না, তাহলে এক বছরেও আমরা এই 26% পরে, 74% পরে না, 74% পরে না। তাহলে এক বছরে আমরা এই 74%কে মাস্ক পরাতে ব্যর্থ হলাম। তার মানে 74% মানুষ কি শুধু নগরের নাকি গ্রামের? আপনি সারা দেশের হিসাবে এটা বলছেন? হ্যাঁ, অবশ্যই নগরে, তাহলে এর অধিকাংশই হবে নগরে। আমি একটু আলোচনা আসবো, আমি অনলাইনে একটু যুক্ত হতে চাই। ডাক্তার কামরুল হাসান খান, ডাক্তার কামরুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ, আপনাকে আমরাও শুনতে পাচ্ছি। ডাক্তার কামরুল, আমি জানতে চাচ্ছিলাম যে এখন হাসপাতালগুলোর পরিস্থিতি আসলে কেমন? হঠাৎ করেই তো রোগীর একটা বড় চাপ আপনাদেরকে সামাল দিতে হচ্ছে। হ্যাঁ, এখন তো আমাদের যে হাসপাতালের ব্যবস্থা রয়েছে দেশব্যাপী, বিশেষ করে যেহেতু মহানগর গুলোতে বেশি চাপ পড়ছে, সেখানে হাসপাতালে কিন্তু বিছানা পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহ থেকে এই ব্যবস্থাটা হচ্ছে, এবং সরকারের পক্ষ থেকে 5টি হাসপাতালকে নতুন করে তারা কোভিড হাসপাতাল করেছে। তো সেইখানে আমরা যতই বিছানা বাড়াই বা আমরা আইসিইউর ব্যবস্থা করি, সেটা দিয়ে কিন্তু সামাল দেওয়া যাবে না, এটা কোনো দেশে পারছে না। সে কারণে আমাদের মূল জায়গাটা হচ্ছে সংক্রমণ থেকে বাধাগ্রস্ত, সম্পূর্ণ আটকিয়ে দেওয়া। সে কারণেই আজকে লকডাউন দেওয়া হয়েছে, এবং সেইখানে আমরা লক্ষ্য করছি যে কিছুটা ঢিলাঢালা ভাব রয়েছে। এখান থেকে কিন্তু আমরা যেটা বুঝতে পারছি, বিশ্বব্যাপী কিন্তু এই যে দ্বিতীয় পর্যায়ে ঢেউ, কোথাও তৃতীয় পর্যায়ে ঢেউ আসছে। আমরা দেখলাম যে ভারতে 1,15,000 গত 24 ঘন্টা আক্রান্ত হয়েছে। বিভিন্ন জায়গায় তারা, দিল্লিতে কারফিউ দেওয়া হয়েছে। সে কারণে আমরা মনে করছি যে স্বাস্থ্যবিধি আছে, সেখানে স্বাস্থ্যবিধির সাথে কোনো ধরনের কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যদি রোগী বাড়ে, সেখানে হাসপাতালে সংক্রমণ করা যাবে না। আর যে ভেরিয়েন্ট গুলো এসছে এখন বাংলাদেশে, সেটা ইংল্যান্ড ভেরিয়েন্ট বলি, সাউথ আফ্রিকা বলি, বা ইভেন ব্রাজিলের ভেরিয়েন্ট যদি বলি, সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি কিছু এসেছে। তো এখন কথা হলো, সেটা দ্রুত ছড়ায়, 70 ভাগ তাদের ছড়ানোর ক্ষমতা বেশি, এবং সেখানে তারা মৃত্যুর হারও কিন্তু অনেক বাড়িয়ে দেয়। সে কারণে আমাদেরকে এখন সবাইকে মিলে আজকে সরকারের পক্ষ থেকে যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন, আমরা মনে করি যথেষ্ট, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দুর্বলতা দেখতে পাচ্ছি, এবং জনগণের সহযোগিতার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। সে কারণে আমরা মনে করি আজকে গণমাধ্যম যথেষ্ট ভালো ভূমিকা রাখছে শুরু থেকেই, সরকারও যথাসময়ে তারা সিদ্ধান্ত নির্দেশনা দিচ্ছে, কিন্তু আমাদের সমন্বয়ের মাধ্যমে সেটি বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আবার কয়েকদিন ধরে যেহেতু আমরা বেশি করে ফলো করছি, চেক করছি, সেখানে কিন্তু গতবারের চিত্রটা দেখেন, গতবারে এই সময়ে মানুষ কিন্তু ঘরেই থেকেছে, নানান ধরনের একটা সংস্কৃতি হয়েছে ঘরে থাকা। এখন কিন্তু আমরা সেই গতবারের তুলনায় এবারে ভয়াবহতা অনেক বেশি। তারপরেও কিন্তু আমরা গতবারের যে সিরিয়াসনেসটা, এটা কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি না। আজকে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের প্রত্যেককে কিন্তু আমাদের অনেক স্যাক্রিফাইস করতে হবে, আমাদের মেনে নিতে হবে। কারণ হচ্ছে যে একজন মানুষ আক্রান্ত হলে তার পরিবেশে, বাড়ির আশেপাশে বা বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে কিন্তু দ্রুত ছড়িয়ে যাচ্ছে। সে কারণে কোনো মানুষ কিন্তু নিরাপদ নয়। আগে আমরা দেখেছি যে বয়স্ক মানুষরা
সাধারণত আক্রান্ত হচ্ছে, এখন কিন্তু বয়স্ক না, 8 মাসের শিশু আক্রান্ত হচ্ছে। সেই কারণে আমাদের এখন এই স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। স্বাস্থ্যবিধি মেনে যদি কোনো কাজ করা সম্ভব হয়, সেটা আমরা মনে করবো যে করা যেতে পারে। কিন্তু যে হারে বিক্ষোভ হচ্ছে বা বিভিন্ন সময় আমাদের রমজানের আবেগ বা আমাদের পয়লা বৈশাখ আবেগ কিন্তু আমাদের এবার নিয়ন্ত্রণ করতেই হবে, নইলে কিন্তু আমরা একটা সামনে ভয়াবহ চিত্র দেখতে পাচ্ছি। ডাক্তার কামরুল, একটা বিষয় একটু জানতে চাই, একটা বিষয় জানতে চাই যে প্রথম মানে গত বছর এই সময় রোগীদের ভিতরে যে ধরনের উপসর্গটা ছিল, এবারও কি সেরকমের উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে, যে নতুন নতুন কোনো উপসর্গ আমরা দেখতে পাচ্ছি? না, উপসর্গ মোটামুটি একই ধরনের আছে, কিন্তু বিষয়গুলো হলো যে এবার যে নতুন করে খুব একটা বেশি দেখা হচ্ছে তা কিন্তু না। কারণ আমরা দেখি যে মাথা ব্যথাটা একটু বেশি, এবার অনেকেই বলছে মাথা ব্যথার কথা বলছে, অনেকে ডায়রিয়ার কথা বলছে, কিন্তু অন্যান্য জ্বর কাশি এগুলো কিন্তু আগের মতোই আছে। আবার অনেকেরই তো ধরেন যে এই রোগটার একটা বড় সমস্যা হচ্ছে যে উপসর্গহীন রোগীর সংখ্যা কিন্তু অনেক বেশি। এবার আমরা কিন্তু উপসর্গবিহীন রোগীর অবস্থাটা বেশি দেখছি, যেমন গ্রানের বিষয়টা কিন্তু স্মেল যেটা, সেটা কিন্তু গত বছর আমরা দেখেছি, কিন্তু এবার স্মেলের বিষয়টা আবার বেশি দেখা যাচ্ছে। গত বছর যেন আমরা ডিসটেস্ট দেখেছি, মানে খাবারে স্বাদ পাচ্ছে না, এবার কিন্তু সেই বিষয় না দেখছি না আমরা। মাথা ব্যথা, তারপর ডায়রিয়া, আর হচ্ছে গিয়ে আপনার এই বিভিন্ন ধরনের ঘ্রাণটা যে গত বছর আমরা দেখছি ঘ্রাণ পাচ্ছে না, এবার কিন্তু আমরা দেখছি ঘ্রাণের মধ্যে একটা বিভিন্ন রকম আসছে, যেটা যে ঘ্রাণ পাওয়ার কথা সেটা সে পাচ্ছে না, অন্য ধরনের একটা ঘ্রাণ পাচ্ছে, মানে এক ধরনের বিকৃত ঘ্রাণ পাচ্ছে। এই ধরনের নতুন নতুন কিছু উপসর্গ দেখতে পাচ্ছি আমরা। তো সব মিলিয়ে আমরা যেখানে ধরেন যে পরীক্ষার কিন্তু যথেষ্ট হচ্ছে, আমরা ওই সময় পরামর্শ দিয়েছি যে 20,000 কমপক্ষে হওয়া উচিত, কিন্তু এখন তো 30,000 উপরে পরীক্ষা চলছে। প্রায় 34 ভাগ মানুষকে কিন্তু পরীক্ষা করা আওতায় আনা হয়েছে। সে কারণে আজকে আমাদের যেটি আরেকটি পরামর্শের মধ্যে আমি দিতে চাই যে ভ্যাকসিন নিয়ে আমাদের একটি এখনো সংকটে পড়েনি, কারণ আমাদের এখন পরিকল্পনার মধ্যে 8 লক্ষ ডোজ বাকি আছে, এবং 8 লক্ষ ডোজ নিয়ে আমাদের আগামীকাল থেকে দ্বিতীয় ডোজ যেতে হচ্ছে। এখানে আমরা যেটা বলতে চাই যে আমাদের দেশের বেশ কয়েকটি সংস্থা আছে যারা ভ্যাকসিন প্রস্তুত করতে কিন্তু সক্ষমতা আছে তাদের। হ্যাঁ, সেই সমস্ত তারা আমি জানি তারা আবেদন করেছে WHO এর কাছে বা বিভিন্ন জায়গায়, তারা যদি সেই সুযোগটা পায় ভ্যাকসিন তৈরির, নতুন করে ভ্যাকসিন গবেষণা যেটা গ্লোব করছে তারাও যদি পারে ভালো কথা, কারণ ভ্যাকসিন নিয়ে কিন্তু একটা সংকট হচ্ছে। আমরা আশা করেছিলাম সিরাম ইন্ডিয়া ইনস্টিটিউট তারা প্রতি মাসে 10 কোটি করবে, কিন্তু তারা কিন্তু পাচ্ছে না। তারা সিরাম ইন্ডিয়া ইনস্টিটিউট এবং আপনার ভারত বায়োটেক তারা কিন্তু মাত্র 6.5 কোটি ডোজ প্রতি মাসে করছে। সেখানে কিন্তু আপনার এখন যেহেতু ন্যাশনালাইজেশন হয়ে গেছে, ইন্টারন্যাশনাল হয়নি, করানো যাচ্ছে না, ওবেসে আপ্রাণ চেষ্টা করছে। সে কারণে আমরা মনে করি বাংলাদেশের যত দ্রুত ভ্যাকসিন তৈরি করার পদক্ষেপ নেওয়া যায় তত কিন্তু আমাদের জন্য সুবিধা হবে, ততই আমাদের জন্য আসলে উপকার হবে। ডাক্তার কামরুল, আপনার কাছে আমি শেষ যে বিষয়টা একটু জানতে চাই, করোনা শুরু হওয়ার পর থেকে তো ডাক্তাররা ফ্রন্টলাইনার হিসেবে কাজ করছেন এবং আমরা তাদেরকে স্যালুট জানাই। গতবার বা গত বছর আমরা ডাক্তারদের সুরক্ষা সামগ্রী নিয়ে নানান অভিযোগ আমরা পেয়েছিলাম। এবার করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় কি আসলে এই অভিযোগগুলা কি রয়েছে, না ডাক্তারদের সুরক্ষা সামগ্রীগুলো নিশ্চিত করা গেছে? না, এখন পর্যন্ত আমরা সে ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। তো আমার কাছে মনে হয়েছে যে সবার মধ্যে একটা মানে আত্মতৃপ্তি ছিল গত কিছুদিন আগেও, কিন্তু সেটা কেটে উঠেছে। কিন্তু আমার মনে হয় যে এখন সবাইকে উজ্জীবিত করতে হবে, সাহস যোগাতে হবে, এবং সহযোগিতাটা বাড়াতে হবে আমাদের সর্বস্তরে। এখন আমরা যে ঢেউটা দেখতে পাচ্ছি, এই ঢেউটা কিন্তু আগের মতো একটা মৃদু ঢেউ না, এটা আমরা বলবো যে ভয়ঙ্কর একটা ঢেউ আছে। সেখানে যাতে আমাদের সরকারের পক্ষ থেকে চেষ্টা চলছে তাদের সমস্ত সরঞ্জাম বাড়ানোর জন্য, বেড বাড়ানোর জন্য। আমার মনে হয় যে দ্রুত বেগে বেসরকারি হাসপাতালগুলোকে সম্পৃক্ত করা দরকার। তারা বলেছে, তাদের সাথে আলোচনা হয়েছে মন্ত্রী মহোদয়ের, কিন্তু আমার মনে হয় যে দ্রুত, কারণ হঠাৎ করে ধরেন যে প্রতিদিনই বাড়ছে। এই বাড়াটা একটি ব্রিটিশ গবেষণা সংস্থা তারা বলেছে যে প্রতি এপ্রিল মাসটাকে তারা খুব ভয়ঙ্কর একটা মাস বলেছে প্রতি মাসে 20,000 হতে পারে, তাদের একটা এরকম একটা পূর্বাভাস দিয়েছে। আমরা সেইভাবে যদি আমাদের প্রস্তুতিটা দ্রুত না বাড়াতে পারে, তাহলে কিন্তু আমরা একটা বড় সংকটে পড়ে যেতে পারি। আমরা যদি হাসপাতালে রোগীর চিকিৎসা না দিতে পারি, এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক রোগী কিন্তু হাসপাতালের বাইরে অপেক্ষা করেছে, এমন কিন্তু আমরা দেখেছি। আর এটা হয় কি, এটা একটা ভয়ঙ্কর বিষয় আছে যে আপনার যদি দ্রুত হাসপাতালে না নিয়ে যান, তাহলে কিন্তু কারণ 1 দিন 2 দিনের রোগীটা খারাপ হয়ে যায়,
তখন যদি তাকে যথাযথ সাপোর্ট, বিশেষ করে আমরা আইসিইউ নিয়ে খুব চিন্তা করি না, আইসিইউ বাড়ানো যাবে না, আইসিইউ নিয়ে ভেবে লাভ নাই, যা আছে সেটা দিয়ে আমাদের করতে হবে। কিন্তু আমরা যেটা চাই, যেটা হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা, যেটা ইতিমধ্যে সরকার বিগত 1 বছরে 1000 নতুন সংযোজন করেছে, আমার মনে হয় যে এটা আইসিইউর চেয়ে অনেক বেশি কার্যকর এবং আমাদের অক্সিজেন সমস্যাটাই হয়। এবং এখানে কিন্তু আরেকটি সতর্কতা অক্সিজেন কোম্পানিগুলো দিয়েছে, যে হারে রোগী বাড়ছে তাদের জন্য অক্সিজেনের কিন্তু সংকট হতে পারে। সেই কারণে আমাদের চারিদিকে একটা সমন্বয়ের মাধ্যমে আমাদের কিন্তু এই সমস্ত ক্রাইসিস মুহূর্তে আমরা দেখেছি মাঝে মাঝে সমন্বয়ের সংকট হয়। যারা সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মধ্যে আনতে হবে। নেতৃত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের, বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে গিয়ে আপনার স্বাস্থ্য অধিদপ্তরের। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একা কারো পক্ষে সম্ভব নয়, সরকারের পক্ষেও নয়। জনপ্রতিনিধিদেরকে সরাসরি যুক্ত করে এবং সমস্ত জায়গায় একটা সামাজিক আন্দোলন, কিন্তু আমরা গতবার যেভাবে দেখেছি মানুষ দাঁড়ে দাঁড়িয়ে খাবার পৌঁছে দিচ্ছে, এখন সেই বিষয়টা কিন্তু আমরা সেভাবে এবার দেখছি না। সেই জায়গায় সবাইকে উজ্জীবিত করে এবং আমাদের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে কিন্তু আমাদের এই পরিস্থিতি মোকাবেলা, আমরাও চাই আসলে সেরকম পরিস্থিতি তৈরি হোক। অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ডাক্তার আব্দুল আজিজ, আমরা যে কোনো প্যান্ডামিক সিচুয়েশনে দেখি আসলে প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু সংখ্যাটা আসলে বেশি থাকে, হিস্ট্রিগুলো তাই বলে। তো আমরা কি এখন আসলে সেই দ্বিতীয় ঢেউয়ের ভিতরেই কি রয়েছি? না, দ্বিতীয় ঢেউতে যে সবসময় মৃত্যুর হার বেশি হবে তা না। অনেক সময় দ্বিতীয় ঢেউতে যে হয় সেটা হচ্ছে, ধরেন কিছু কিছু মানুষের মধ্যে আমাদের অলরেডি ইমিউনিটি তৈরি হয়ে গেছে। 50 লাখের মতো মানুষকে আমরা ভ্যাকসিনের আওতায় আনতে পারছি। তারপরে ধরেন এই অসুখটা প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে। এর মধ্যে কিন্তু সমাজে একটা শ্রেণীর মধ্যে অটো ইমিউনিটি তৈরি হয়েছে। কিন্তু কত শতাংশ মানুষের ভিতরে এই ইমিউনিটি তৈরি হয়েছে সেটার কি কোনো গবেষণা সেটা আমাদের স্টাডি হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা রেজাল্ট পাইনি। তবে এখন পর্যন্ত যেটা হয়েছে সেটা যাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে ডেফিনেটলি তাদের মধ্যে তৈরি হয়েছে। যারা করোনায় আক্রান্ত হয়েছিল তাদের মধ্যে ইমিউনিটি তৈরি হয়েছে। এখন যেটা চিন্তার বিষয় সেটা যে এই ইমিউনিটিটা কয়দিন বডিতে সাস্টেইন করবে। যে আপনার শরীরে ইমিউনিটি হয়েছে ঠিকই, সেটা কতদিন দিবে। যেমন ভ্যাকসিনগুলো ব্যাপারে আমরা শুনতেছি অথবা বলা হচ্ছে যে 2টা ডোজ ভ্যাকসিন যদি দেওয়া হয় তাহলে 1 বছর পর্যন্ত প্রোটেকশন হবে, ইমিউনিটি তৈরি যেটা হবে সেটা 1 বছর পর্যন্ত একটা মানুষকে প্রোটেকশন দেবে। কিন্তু সেটা তো এখনো পরীক্ষিত না। না, পরীক্ষিত তো কোনোটাই না। বলছে 6 মাস, কেউ বলছে 9 মাস, না, কেউ বলছে পরীক্ষিত 1 তো বছর। কোনোটাই না। কারণ হচ্ছে যে আপনি তো কেবল দিলেন 1 বছর গেলে পরে টেস্ট করলে বোঝা যাবে যে আপনার ইমিউনিটিতে প্রথম যে অবস্থা তৈরি হয়েছিল সেটাই আছে না এটা কমে গেছে। তখন বোঝা যাবে, যেহেতু এটা নতুন অসুখ, নতুন ভাইরাস, সবকিছুই তো নতুন। আমরা যে চিকিৎসা এবং ভ্যাকসিনটাও খুব দ্রুততার সাথে এবং ভ্যাকসিনটা একটা ভ্যাকসিন তৈরি করতে মিনিমাম 10 বছর সময় লাগে, কিন্তু আমরা এই যে ভ্যাকসিনটা 6 মাসের মধ্যে চলে আসছে মার্কেটে, সেটা নিয়ে তো অনেক রকম কথা থাকলেও সেটা এখন যে মানুষের মধ্যে কাজ করতেছে এটা তো স্বীকার করতে হবে। অতি দ্রুত সময়ের মধ্যে মানে হয়েছে, এটা হয়তো আরও অনেক কিছু করে আনতে পারলে আরও ভালো হতো, কিন্তু সেটার সময় পাওয়া যায়নি। যেহেতু মানুষ সভ্যতাকে বাঁচাতে হবে, মানুষ মানে টোটাল মানব সভ্যতা নিয়ে এখন একটা হুমকির সম্মুখীন পড়ছি। সমস্ত কিছু ইফোর্টস এই মানুষকে রক্ষা করার জন্যই করা হয়েছে। সেখানে তাড়াহুড়া কিছু ব্যাপার একটা হয়েছে, এটা অস্বীকার করা হয়নি। তারপরে যে ভ্যাকসিনগুলো কাজ করতেছে এটাও তো ঠিক। তো এখন কতদিন ইমিউনিটি দিবে সেটা হয়তো সময় বলবে। 1 বছর পরে যখন আমরা আবার টেস্ট করব তখন বুঝতে পারবো যে এটা কতদিন পর্যন্ত সাস্টেন করতেছে। মাহবুব ভাই, আপনার কাছে একটু জিনিস জানতে চাই যে লকডাউন নিয়ে তো সরকারের যে সিদ্ধান্ত, এক এক সময় আসলে এক এক ধরনের সিদ্ধান্ত আমরা পাচ্ছি। গত বছর আমরা দেখলাম সাধারণ ছুটি, এবার আমরা দেখলাম লকডাউন। কিন্তু এই লকডাউনের ভিতরে কিন্তু অফিস আদালত খোলা রয়েছে, শিল্প কারখানাগুলো খোলা রয়েছে, গণপরিবহন মাত্র 2 দিন বন্ধ ছিল, আবার গণপরিবহনটা খুলে দেওয়া হয়েছে। আসলে এই সিদ্ধান্তহীনতাটা কেন সরকারের ভিতরে? এটা তো সিদ্ধান্তহীনতা, এটা সরকার নিজেই বুঝবে যে কেন সে এই সিদ্ধান্তটা নিয়েছে। আসলে লকডাউন ইজ লকডাউন হওয়া উচিত, একেবারে কঠোরভাবে মানে পালন করা উচিত। কেন আমি লকডাউন দিচ্ছি তা সেই কারণগুলো বুঝতে হবে, যাতে জনসাধারণ আরেকজনের সঙ্গে কন্ট্যাক্টে না যেতে পারে, যাতে এই তাদের করোনা ভাইরাসে আক্রান্ত হতে না পারে, এটা স্প্রেড আউট না হতে পারে, তাই না? এখন লকডাউন দিলাম এবং সব কিছু ছেড়ে দিলাম, তাহলে তো হলো না। এই যে হলো না এই কথাটা কেন তারা করলেন এই কারণে তারা মনে করেছেন যে যারা ব্যবসায়ী, যারা চাকরিজীবী, যারা খেটে খাওয়া মানুষ, তাদের কথা চিন্তা করে তারা ছেড়েছেন। এটা আমরা বুঝি, কিন্তু এটাও তো বুঝতে হবে তাদেরকে আগে বাঁচাতে হবে। তাদের যে ইমিউন সেটা তো শক্তিশালী নয়। আমাদের উচিত যে তাদের ইমিউন যাতে পোক্ত হয়, শক্তিশালী হয়, সেই ফুড তাদেরকে দিতে হবে, সেভাবে তাদেরকে তৈরি করতে হবে। যেমন ভিটামিন ডি
এবং ভিটামিন সি যদি পর্যাপ্ত পরিমাণে আমরা গ্রহণ করি তাহলে ইমিউন সিস্টেম যেটা এটা স্ট্রং হয়। এই ডাক্তার সাহেব আমার চেয়ে অনেক বেটার বলতে পারবেন, জানেন না হয়তো। আমি শুনেছি, আমি এক সময় একটু নিউ ইয়র্কে ছিলাম যখন একেবারে প্যান্ডামিক ওখানে প্রচণ্ডভাবে প্রতিদিনই নিউ ইয়র্কে মারা যেত প্রায় 600-700 লোক। সে সময় আমি ওখানে ছিলাম। লকডাউন কঠোরভাবে পালন করা হয়েছে, একটা কাকপক্ষী দেখা যায়নি রাস্তায়। এখন নিউ ইয়র্কের সিচুয়েশনের সাথে তো বাংলাদেশের না, সিচুয়েশন করতে হবে না। কিন্তু আপনি লকডাউন, তো শব্দটা লকডাউন, যে আপনি লক করবেন, কাউকে যেতে দেবেন না, তো সেটা তো আপনাকে পালন করতে হবে। যদি আপনি অর্থনীতির কথা চিন্তা করেন তাহলে লকডাউন আপনাকে উঠে নিতে হবে, কারণ আমার দরিদ্র দেশ, আমার মানে অর্থনীতি দুর্বল, আমার জনসংখ্যা অনেক বেশি, আমাদের এটা বুঝতে হবে। তাহলে কি করা উচিত সেটা গবেষণা করে বের করতে হবে। সেটা দায়িত্ব সরকারের, এবং যারা এই মানে নিয়ে গবেষণা করেন, জনস্বাস্থ্য নিয়ে গবেষণা করেন, তারা এটা বের করবেন যে এই পথে আমাদের উত্তরণ হতে পারে। আমরা চাই সেটাই। শুধু সিদ্ধান্তকে আবার একদিনের পরে সেটাকে পাল্টে দেবেন, এটা হলে সরকারের প্রতি সাধারণ মানুষের যে মনোভাব সেটা কিন্তু ঠিক থাকে না। ডাক্তার আজিজ, এই বিষয়টাই আমি আপনার কাছে একটু জানতে চাই যে আসলে সরকার এই বিষয়গুলোতে মানে স্ট্রিক্ট থাকতে পারে না কেন? আর লকডাউন যদি আমি একজন ডাক্তার হিসেবে আমি আপনার কাছে জানতে চাই, আসলে কতদিনের লকডাউনটা দিলে 14 দিন, 28 দিন, 42 দিন যে করোনা সংক্রমণটা কমে যাবে? ডাক্তারি মানে সায়েন্টিফিক ব্যাখ্যাটা আসলে কি? আসলে লকডাউন যদি মিনিমাম 2 সপ্তাহ না দেওয়া হয় তাহলে লকডাউন দিয়ে খুব একটা বেশি লাভ হবে বলে সায়েন্টিফিক্যালি এটা প্রমাণিত না। যেমন লকডাউন চীনে করা হয়েছিল, সেখানে একটা মানুষকে বের হতে দেওয়া হয়নি, তাদের প্রতিটা বাড়িতে বাড়িতে খাবার পৌঁছানো হয়েছে, যাতে তাদের যে লজিস্টিক সাপোর্ট লাগে সেটা বাড়িতে বাড়িতে আপনি পিপি পরে সমাজসেবা তাদের যে লোকজন আছে তাদের মাধ্যমে প্রতিটা বাড়িতে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছা দেওয়া হতো। বাংলাদেশের পার্সপেক্টিভে সেটা সম্ভব না, এটা হলো বাস্তব কথা। তাহলে আমরা যে লকডাউনটা করছি এটা আসলে কি? আমরা যে লকডাউন করতেছি সেটা হচ্ছে যে আসলে লকডাউনের সুবিধা আছে অনেক, আমাদের যে অসুবিধাটা সেটা হচ্ছে আপনি যদি আজকে থেকে যেদিন লকডাউন বা ছুটি ঘোষণা করা হলো সেই দিন যদি আপনি ঢাকা শহরে বিভিন্ন বাস স্টেশন বলেন, রেল স্টেশন বলেন, অথবা যদি সদরঘাটে যা দেখতেন, ভয়াবহ অবস্থা। একজন আরেকজনের গায়ের উপরে উঠে বসে আছে, বাসের মধ্যে দাঁড়ানোর জায়গা নেই, রেলের ট্রেনের মধ্যে ঢোকার অবস্থা নেই, স্টিমারে বা লঞ্চে যাবেন দেখবেন গাদাগাদি করে লোক গ্রামের বাড়িতে যাচ্ছে। সরকার চাইছিল কি যে লকডাউন হোক, সবাই ঘরে থাক এবং স্বাস্থ্যবিধি মেনে চলুক, তাহলে করোনা সংক্রমণটা প্রতিরোধ করা সম্ভব হবে। কিন্তু আমরা কি দেখলাম যে উল্টা ঘটনাটা ঘুরে গেল। ডক্টর আব্দুল আজিজ, আপনার কাছে এই বিরতির আগে আলোচনা করছিলাম যে আসলে লকডাউন যে শব্দটা বৈজ্ঞানিকভাবে যদি ডাক্তার হিসেবে আপনি ব্যাখ্যা দেন, এমপি হিসেবে না। লকডাউন আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মানুষকে একটা ঘরের মধ্যে, শুধু যদি লকডাউনের কথা বলি যে একটা লোককে আপনি ঘরের মধ্যে আটকা রাখলেন, তাকে বের হতে দিলেন না, বিচ্ছিন্ন করে থাকলেন সমাজ থেকে বা আরেকজন পার্সনের কাছ থেকে আপনি বিচ্ছিন্ন করে দেবেন। উদ্দেশ্য একটা, ধরেন আপনি করোনা সংক্রমিত হয়েছে, আপনি থেকে যেন আমি বা অন্য কেউ আক্রান্ত না হয়, মেইন আইডিয়াটা হলো এটা। তো এখন বাংলাদেশে যেটা আমরা সমস্যায় পড়ছি বা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে মানুষের মধ্যে এই সচেতনতার অভাব সবচেয়ে বেশি। মানুষকে এমন কোনো মিডিয়া নাই, এবং আপনাদের মিডিয়া থেকে শুরু করে এমন কোনো মিডিয়া, প্রিন্টস অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়া, আমরা ডাক্তার বা বিভিন্ন টকশো হচ্ছে, প্রতিনিয়ত বলা হচ্ছে, সরকার প্রধান থেকে শুরু করে প্রত্যেকটা পার্সন থেকে বলা হচ্ছে যে সামাজিক দূরত্ব বজায় রাখেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন। দুর্ভাগ্যজনক হলেও সেটা হয়নি। আমরা যদি বারবার বলে আসছি যে নো মাস্ক নো সার্ভিস, কারণ শুধু যদি আমরা মুখে মাস্কটা পরাতে পারতাম, যে কথাটা একটু আগে আমরা বললাম যে মাত্র 26% মানুষ মুখে মাস্ক পরে এখন পর্যন্ত, এর বেশি আমরা পরাতে পারিনি। 74% মানুষ এখনও মাস্ক পরতেছে না। মাস্কটা যদি শুধু আমরা পরাতে পারতাম তাহলে আমরা 70 থেকে 80% করোনা মোকাবিলা করতে পারতাম। মুখে মাস্ক এবং চোখে চশমা পরানো যায় তাহলে 90 থেকে 95% মানুষকে সেভ করানো সম্ভব। যদি মুখে মাস্ক, চোখে চশমা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা যায় তাহলে 100% এই করোনা মুক্ত করা সম্ভব। আমরা দুর্ভাগ্যজনকভাবে সেটা করতে পারতেছি না। এখনও মানুষকে 100% মুখে মাস্ক পরাতে পারতেছে না, অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতেছেন, যার জন্য লকডাউন সরকার খুব ভালো উদ্দেশ্য নিয়েই ঘোষণা করেছিলেন। আমাদের কি বলে গণপরিবহন বন্ধ করা হয়েছিল, তারপরে মার্কেটগুলো বন্ধ করা হয়েছিল, কিন্তু আপনারা কি চিত্র দেখলাম আমরা গত 2 দিনে? রাস্তায় মানুষ ঘুরে বেড়াচ্ছে,
বিভিন্ন রকম গণপরিবহন কালকে না হলে আজকে গণপরিবহন বাধ্য হয়েছে সরকার হয়তো ছেড়ে দিতে, কারণ মানুষ মানতেছে না, এটা হলো বাস্তব। ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হ্যাঁ, সন্ধ্যা শুধুমাত্র পর্যন্ত। সিটি কর্পোরেশন এলাকায়। সিটি কর্পোরেশনের মধ্যে বাধ্য হয়েছে, কারণ অফিস খোলা থাকলে মানুষকে তো অফিসে যেতে হবে, এটা তো অস্বীকার করার উপায় নেই। তারপরে সাধারণ মানুষ যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, তারা মনে হচ্ছে যে এখন আরও বেশিভাবে বের হয়ে গেছে। তারা মনে হচ্ছে গণপরিবহন নাই, এখন তাদের ব্যবসার সবচেয়ে ভালো সময়। এবং আপনি ম্যাক্সিমাম রিক্সাওয়ালার মুখে দেখবেন যে মাস্ক নাই, অথবা আপনি যদি একটা সাংবাদিক অথবা পুলিশের লোক আসে সামনে, ওই একটা ময়লালা মাস্ক কোনো মতো মুখে ঢেকে দিল, যখনই সরে গেল আবার মুখ খুলে সিগারেট খাচ্ছে। এটা তো বাস্তব চিত্র। সেই ক্ষেত্রে যেটা আমরা মনে করি সেটা হচ্ছে যে এখনও সময় আছে, যেহেতু করোনা সংক্রমণ বেড়েই চলছে এবং এটা ভয়াবহ অবস্থার দিকে যাতে না যায়, সেই জন্য আমাদের সবাইকে সামাজিক একটা আন্দোলন গড়ে তুলতে হবে। মুখে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এবং লকডাউন হোক আর না হোক প্রত্যেককে যেন নিজের সুরক্ষাটা অবশ্যই নিজের নিজের মেইনটেইন করতে সুরক্ষাটা হবে। করে, এবং সবাই যেন দায়িত্ববান হয়, তাহলেই সম্ভব। সরকার যেমন চেষ্টা করে যাচ্ছে, আমাদেরও দায়িত্ব আছে এই সরকারকে সহযোগিতা করা, এবং নিজের দায়িত্ব যদি বোধ তৈরি না হয় তাহলে কিন্তু আমরা এই করোনা থেকে মুক্ত হতে আমাদের হয়তো মহাব্বা, বিরাট এই সুযোগ জায়গাটা হবে। আমি আপনাকে মানে জানতে চাই, নিজের দায়িত্ব বোধটা যদি তৈরি না হয়, আসলে তৈরিটা হচ্ছে না কেন? মানুষ স্বাস্থ্যবিধির ব্যাপারে সবাই কিন্তু জানে। একটা রিক্সার কাছেও যদি জিজ্ঞেস করা হয়, সে কিন্তু স্বাস্থ্যবিধিটা বলতে পারবে যে করোনার ভিতর মাস্ক পরতে হবে। বাট অধিকাংশ মানুষই কিন্তু এই স্বাস্থ্যবিধিটা মেনটেন করছে না। কেন? এই সাইকোলজিটা কেন? সাইকোলজি কেন, সেটা সাইকোলজিস্টরা ভালো বলতে পারবেন। আমার যেটা ধারণা, যে এই যে সরকার প্রধান বা সরকারের যে ঘোষণা লকডাউনের এবং বেরোনোর, বাড়ি থেকে বেরোতে মানা করা, এবং আপনার মাস্ক পরা, তারপরে গ্লাভস পরা, এগুলো তো হয়েছে, তাই না? স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার বিষয়গুলো, এগুলো আমরা কেন মানছি না? প্রথমত এটি একটা অসচেতনতা, আমাদের সাংস্কৃতিকভাবে আমরা অসচেতন, এক। দ্বিতীয়ত এটাকে আর রাতারাতি তো মানে করতে পারবো না, আমরা পূরণ করতে পারবো না। তবে এটাকে কার্যকর করতে পারে জনপ্রতিনিধিরা। ধরেন সিটি কর্পোরেশনের যারা কাউন্সিলর আছেন, প্রত্যেকটা এলাকায় তারা যদি এটাকে করে যে না, কেউ বেরোতে পারবে না, কেউ বেরোতে পারবে না বিনা মাস্কে, এবং সব লোক একই সঙ্গে বেরোতে পারবে না, তাই না? সেটা তারা করতে পারেন। ধরেন আমি যে এলাকায় বাস করি, তার সেই সিটি কর্পোরেশনের যিনি কাউন্সিলর, তার নিজস্ব বাহিনী আছে। বাহিনী মানে আমি বলতে চাচ্ছি তার লোকজন আছে, সিটি কর্পোরেশনের লোকজন আছে। তারা যদি এটাকে পাহারা দেন এবং তারা যদি মানা করেন, তাহলে কিন্তু এটা কার্যকর করা যায়। এই জিনিসটা করতে হবে। শুধু সরকার প্রধানের দিকে বা গভর্নমেন্টের দিকে তাকে থাকলে হবে না। সামাজিক আন্দোলন যারা করবেন বা যারা সমাজের সেবা করেন, হ্যাঁ, বিভিন্ন এনজিওগুলো কাজগুলো করতে পারে, এই সচেতনতা গড়ে তোলার জন্য এনজিওগুলো করতে পারে, এবং তাদের দায়িত্বও আছে। তারা জনগণকে নিয়েই কাজ করে, জনগণের কল্যাণের জন্যই কাজ করে। এই কথা বলা হয় এবং বলছেন তারা। তাহলে তারা এগিয়ে আসছেন না কেন? এটাকে তাদেরকে মনে করতে হবে যে হ্যাঁ, এটা আমাদের জাতীয় দায়িত্ব। এই মানে দুর্বিপাকের সময়, এই দুর্যোগের সময়, এই মানবিক যে বিপর্যস্ত অবস্থা, এই সময় আমাদের ঝাঁপিয়ে পড়া উচিত, তাই না? এইগুলো না হলে কিন্তু মানে ঘোষণা দিয়ে লকডাউন করলাম বা মাস্ক পরতে হবে এটা বললে হবে না। কার্যকর করতে হলে পারে মাঠ পর্যায়ে আপনাকে কাজ করতে হবে। সেটা সরকার পারেন, সরকারের নিজস্ব মেশিনারিজ আছে, তারপরে সিটি কর্পোরেশন পারে, তার নিজস্ব মেশিনারিজ আছে, হ্যাঁ, এবং জনগণ সচেতন, জনগণ শিক্ষিত সচেতন জনগণ, যারা সাংস্কৃতিক কর্মী, যারা সামাজিক কর্মী, সামাজিক সেবক, এরা করতে পারেন। আমার ধারণা এইটুকুই। ডাক্তার আজিজ, আসলে কি জনপ্রতিনিধিরা এই কাজটা করছে? যেমন মাহবুব ভাই যেটা বললেন, মাহবুব ভাই যেটা বলছে খুব ভালো কথা বলছে, তার সাথে আমি একটু যোগ করতে পারি। সেটা হচ্ছে যে আমাদের এক শ্রেণীর মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে করোনা হচ্ছে ধনীদের অসুখ। যারা বস্তিতে বাস করে অথবা এরকম এলাকায় বাস করে, তাদেরকে যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন, অথবা রিক্সাওয়ালা বা একটা বস্তিতে যা জিজ্ঞেস করেন যে আপনি মুখে মাস্ক পরতেছেন না, কেন পরতেছেন না, কেন সরকার বলতেছে আপনি শুনতেছেন না, ও স্ট্রেট উত্তর দিবে যে না, করোনা তো আমাদের অসুখ না, করোনা হচ্ছে ধনীদের অসুখ। এটা হচ্ছে সাধারণ মানুষের একটা পারসেপশন। মাহবুব ভাই খুব ভালো কথা বলছেন যে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে, অবশ্যই জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা দরকার, বা ইতিমধ্যে সম্পৃক্ত হয়ে গেছে। পাশাপাশি আমি আরেকটা কতগুলো জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমাদের সমাজে যেমন মুসলমানদের মধ্যে মসজিদের ইমাম আছে, তাদেরকে ইনভলভ করা উচিত।
হিন্দুদের মন্দির আছে, সেখানে তাদের যে পুরোহিত আছে বা ব্রাহ্মণ আছে, তাদের আছে, ব্রাহ্মণাতে তাদের প্রতিনিধি আছে। এই শ্রেণীর মানুষগুলোকে ইনভলভ করা দরকার। কারণ হচ্ছে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানুষ যাবেই, এবং ধর্মীয় যে অভিভাবকগুলো, সেটা মৌলানা হোক বা মৌলভী হোক, যেই হোক, বা অন্যান্য ধর্মের যে প্রতিনিধি আছে, তাদের কথা কিন্তু মানুষ বিশ্বাস করে এবং শোনে। তাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমাদের যারা বিভিন্ন সমাজে আইকন আছে, বিভিন্ন আমাদের ভালো ভালো খেলোয়াড় আছে, আমাদের অভিনেতা আছে, তাদের কথা কিন্তু মানুষ শোনে। বা আমাদের জনপ্রতিনিধি আছে, সংসদ সদস্য আছে, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আছে, বা সিটি কর্পোরেশনের মেয়র বলি, বা আমরা কাউন্সিলর বলি, এদের কথা কিন্তু মানুষ শোনে। সবাইকে নিয়ে যদি আমরা সামাজিক একটা আন্দোলন গড়ে তুলতে পারি, সবাইকে আমরা ইনভলভ করে যদি বুঝাতে পারি যে না, এটা কোনো ব্যক্তির সমস্যা না, এটা সামষ্টিক সমস্যা, সবার সমস্যা, এই সমস্যা সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে, তাহলে হয়তো রেজাল্ট অনেক ভালো আসবে। শুধু সরকারকে দোষ দিয়ে, সরকারের সমালোচনা করে হয়তো টক শোতে অনেক কথা বাহবা কুড়ানো যাবে, কিন্তু সত্যিকার অর্থে সরকারের পাশাপাশি আমাদের সকলকে সমন্বিতভাবে যদি কাজ করা যায়, সেটা সরকারি লেভেল, বেসরকারি লেভেল, এনজিও, সকল শ্রেণীর মানুষকে যদি আমরা ইনভলভ করে একটা সামাজিক আন্দোলন করে তুলতে পারি করোনার বিরুদ্ধে, তাহলে আমাদের রেজাল্ট হয়তো খুব তাড়াতাড়ি একটা ভালো রেজাল্ট পাবো। আর একটা খুব দ্রুত আমরা ভালো রেজাল্ট আনতে পারি, সেটা হলো টিকার মাধ্যমে। আমাদের তো ভ্যাকসিনেশন কার্যক্রম চলছে, আগামীকাল থেকে দ্বিতীয় ডোজটা শুরু হবে। অবশ্যই। তো শুরুর দিকে ভ্যাকসিন নিয়ে যে মানুষের ভিতরে আগ্রহ ছিল, সেই আগ্রহটা কি এখনো রয়েছে আপনি মনে করেন? শুরুর দিকে আগ্রহটা কম ছিল, কারণ বাংলাদেশে ভ্যাকসিন আসার আগেই বিভিন্ন রাজনৈতিক দল, আওয়ামী লীগ ছাড়া অন্যান্য বেশ কিছু রাজনৈতিক দল, আপনারা দেখছেন প্রেস ক্লাবে এই ভ্যাকসিন নিয়ে অনেক রকম বিরূপ মন্তব্য করছেন, যে প্রথম যে এই সরকার ভ্যাকসিন আনতে পারবে না, যদিও ভ্যাকসিন আনা হয় সেই ভ্যাকসিনে কোনো ওষুধ থাকবে না, ইন্ডিয়ার ভ্যাকসিন ভালো হবে না, এরকম বিভিন্ন রকম প্রচারণায় মানুষের মধ্যে একটা নেতিবাচক প্রভাব ছিল। কিন্তু তারপরে আমরা দেখলাম যে ভ্যাকসিন যখন চলে আসলো, সরকারের দক্ষ ব্যবস্থাপনায় ভ্যাকসিন আসলো, তখন যারা নেগেটিভ প্রচারণা করেছিলেন, আমি নাম বলতেছি, একজন ডাক্তার, বাংলাদেশে অনেক নাম করা, জাফরুল্লাহ চৌধুরী, উনি নিজে ভ্যাকসিন নিয়ে বললেন না, এই ভ্যাকসিন ভালো আছে, আমরা সবাই নিতে পারেন। তারপরে কিন্তু যারা নেগেটিভ প্রচারণা করেছে, তাদের মধ্যে সেই বোধোদয় হলো, তারাও বললো না, ঠিক আছে, ভ্যাকসিন নেওয়া যায়। এরপরে প্রথমের দিকে 2-4 দিন হয়তো জনসম্পৃক্ততা কম, পরে আমরা দেখলাম যে মানুষের সম্পৃক্ত বাড়ছে এবং সবাই ভ্যাকসিন নিতে আগ্রহী। মাঝখানে করোনা কমে যাওয়ার পরে অনেকে মানুষের দরকার নেই, করোনাতে চলে গেছে, ভ্যাকসিন নিয়ে কী করবো, একটু মানে ভাটা পড়ছিল। কিন্তু আবার যখন বেশি হয়ে আসছে করোনা, তখন কিন্তু আবার মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে। আমরা প্রত্যাশা করি, প্রথম ডোজ তো চলছেই, কালকে দ্বিতীয় ডোজ শুরু হবে, মানে কিন্তু যারা নেয়নি তারা নিতে পারবে না তা না, তাদের জন্য প্রথম ডোজের পথ খোলা আছে, দ্বিতীয় ডোজটা শুরু হচ্ছে। আমরা বিশ্বাস করি যে শ্রেণীর জন্য ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, তারা সবাই ভ্যাকসিন নেবে, এবং বাংলাদেশে সেই সক্ষমতা আছে। প্রথম 6 মাসের যে টার্গেট আছে, এছাড়াও দ্বিতীয় 6 মাসে 4,90,00,000 ভ্যাকসিন আমরা গাভী এবং বিভিন্ন সংস্থা থেকে পাবো। আমার বিশ্বাস যে সবাই ভ্যাকসিন নিতে পারবে যদি চেষ্টা করে। বা কিন্তু ভ্যাকসিনের স্বল্পতা নিয়ে আসলে অনেকের ভিতরে একটু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে ভ্যাকসিন সংকট হবে কিনা, কারণ এখন পর্যন্ত গতকালকে তথ্য অনুযায়ী 55 লাখ প্লাস মানুষ ভ্যাকসিন নিয়েছে। তো এদেরকে দ্বিতীয় ডোজ দিতে গেলে তো আসলে 1,10,00,000 প্রয়োজন। এখন সরকারের হাতে খুব সম্ভবত 1,02,00,000 মতো ভ্যাকসিন রয়েছে। আর বাকি ভ্যাকসিনটা কি আসলে এই 2 মাসের ভিতরে আসবে? 2 মাস না, 6 মাসের মধ্যে, 2 মাস শুধু না, 6 মাসের মধ্যে আরো এই সেরাম ইনস্টিটিউটের সাথে যে সরকারের চুক্তি আছে, সেই চুক্তি ছাড়াও গাভী এবং অন্যান্য সংস্থার সাথে 4,90,00,000 চুক্তি আছে আমার জানা মতে, সংসদীয় কমিটিতে আমাদের যেটা জানানো হয়েছে। সেটা যদি থাকে, যেটা আপনি বলছেন, সংকট হওয়ার কোনো কারণ নেই। বিশ্বের অনেক দেশের সংকট চলছে, আমরা জানি, আপনি জানেন, আমেরিকা, ইংল্যান্ডে অনেক দেশই ভ্যাকসিন স্বল্পতার জন্য নিতে পারতেছে না। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের কাছে যে ভ্যাকসিন আছে অথবা যে কন্ট্যাক্ট আছে, সেটা যদি পায়, তাহলে ভ্যাকসিন স্বল্পতা বা ভ্যাকসিন না পাওয়ার কোনো কারণ নেই, আমরা বিশ্বাস করি অবশ্যই পাওয়া যাবে। মাহবুব ভাই, আপনি তো নিউ ইয়র্কে ছিলেন, তো ওখানকার মানুষের ভিতরে ভ্যাকসিন নেওয়ার প্রবণতা আর আমাদের দেশে ভ্যাকসিন নেওয়ার প্রবণতাটাকে আসলে কেমন দেখেন? না, ওখানে প্রবণতা ভালো, তারা নিতে পারে। ওখানে তো এইজ গ্রুপের উপরে ই করেছে, 65+ তাদেরকে সবার আগে দিয়েছে, তারপরে 60 to 65, তারপরে 55 to 60, এই পর্যায়ক্রমে নিচের দিকে নেমে আসছে। তো ওখানে একটি সুবিধা আছে যে ওই হাসপাতালগুলো বা ক্লিনিকগুলো তারা ফোন করে ডেকে নিয়ে যায়, এসো তোমার ভ্যাকসিন দিয়ে যাও। ওখানে তার যে মানে সোশ্যাল নাম্বার আছে, সেই অনুযায়ী তারা ই করে। আর যারা দেখে যে বয়স যাদের, সেই বয়স্কদের তারা ডেকে নিয়ে দিচ্ছে। তো আমার সঙ্গে যারা ছিলেন তারা ফোনে কথা বলে যে হ্যাঁ আমরা পেয়েছি এবং আরও পাচ্ছি। তবে তারা এখনও 40 পর্যন্ত নামেনি, যেখানে বাংলাদেশে 40 ইয়ার
পর্যন্ত নেমেছে। সেটা তো সবার জন্য, এবং হ্যাঁ, বিশেষ হ্যাঁ। কিছু পেশার জন্য তো এই ছাড়টা রয়েছে সবার জন্য। তো এটা একটা ভালো লক্ষণ। তবে এই যে আপনার ভ্যাকসিনের যে আশা এবং না আশা নিয়ে যে প্রশ্নটা আছে, সেটা আমার মনে হয় না এটা মানে থাকবে, বা এই অনিশ্চয়তা থাকবে না। কারণ চুক্তি যেহেতু হয়েছে, আন্তর্জাতিক চুক্তিগুলো সবসময় মেনটেন করা হয়। আর যেহেতু এটা একটি মারাত্মক রোগের ওষুধ, এটাকে মানে সেরাম কর্তৃপক্ষ এটাকে ভঙ্গ করতে পারে না, তাই না? তা আমরা চাই যত তাড়াতাড়ি আসুক, এবং দ্রুত যদি আমাদের লোকজনকে, বয়স্ক লোকজনদের, এবং ধরেন 30-এর পর্যন্ত নেমে আসতে পারে, 30 বছর বয়স্ক লোকদের পর্যন্ত দেওয়া যায়, তাহলে 30 কেন, তারও নিচে, যেমন ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে দেওয়া হবে, শিক্ষকদের দেওয়া হবে। পর্যন্ত যদি আপাতত ধরেন ম্যাসিভলি দেওয়া যায়, সবাইকে দেওয়া যায়, তাহলে হয়তো এটার কার্যক্রম ভালো হবে, বা আমরা অনেকটা নিশ্চিত হব যে আমাদের এই থেকে, এই করোনা ভাইরাসের যে প্রকোপ থেকে, সেটা থেকে আমরা হয়তো রক্ষা করতে পারবো। আজিজ ভাই, অনুষ্ঠানে একেবারে শেষ দিকে আমরা আসলে কি করোনার দিকে বেশি কনসেন্ট্রেট করতে চাই? অন্যান্য রোগী যারা, তাদের সেবাটা কি নিশ্চিত করতে পারছে বিভিন্ন হাসপাতালে? আসলে আপনি জানেন যে করোনা এখন খুবই বেশি রোগী সংক্রমিত হয়েছে। সেখানে করোনা রোগীর জন্য ডেফিনেটলি ডাক্তার আমাদের সমস্ত ইফোর্টগুলো করোনার দিকে বেশি কাজ করতেছে। পাশাপাশি অন্য রোগীগুলো যে চিকিৎসা হচ্ছে না তা না, অন্যান্য রোগীগুলো চিকিৎসা হচ্ছে। তবে সার্বিকভাবে যেমন সরকারি হাসপাতালে করোনা বিছানাগুলো পুরোপুরি এখন প্রায় সবসময় পূর্ণ থাকতেছে, আইসিইউগুলো পূর্ণ থাকতেছে। তারপরে করোনার যেমন চিকিৎসা পাচ্ছে, কিছুটা কষ্ট হচ্ছে, এটা আমরা অস্বীকার করি না। পাশাপাশি অন্য রোগীগুলো চিকিৎসা হচ্ছে। তো যখন একটা, যেমন আপনার যদি ডাইন হাতে একটা বেশি ব্যথা থাকে, বাম হাতের ব্যথা যদি কম থাকে, তাহলে আপনার ডাইন হাতটাকে বেশি সমস্যা মনে হয়। যেহেতু করোনাটা এখন বেশি সমস্যা, সেই জন্য আমাদের সমস্ত ইফোর্টগুলো করোনার দিকে যাচ্ছে। মনে হচ্ছে যে হয়তো এগুলো নেগলেক্ট হচ্ছে। আসলে নেগলেক্ট হচ্ছে না। যখন একটা বড় সমস্যা হয়, তখন ছোট সমস্যাগুলো অনেক সময় চাপা পড়ে যায়, সেরকম আমাদের বাহ্যিক দৃষ্টিতে মনে হয়। কিন্তু আমরা মনে করি যে সামগ্রিকভাবে স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে এগিয়ে চলছে, এখনও চলছে। কিন্তু যেহেতু আমরা করোনার দিকে বেশি মনোযোগ দিচ্ছি, আমাদের কাছে মনে হচ্ছে শুধু আমরা করোনায় চিকিৎসা করতেছি। আসলে করোনা না, আমরা কিন্তু সকল চিকিৎসাই করতেছি। তবে যেসব রোগীগুলো এই মুহূর্তে অপারেশন না করলে চলে, রুটিন কিছু আমাদের অপারেশন থাকে, যেমন আমরা হার্নিয়া বলি বা হাইড্রোসিল বলি, বা এরকম কিছু কিছু অপারেশন আছে, আমরা সেগুলো হয়তো এই মুহূর্তে করছি যে এখন না করে কিছুদিন পরে করলে চলে। আমরা সেটা হচ্ছে, এটা বিভিন্ন হাসপাতালে হচ্ছে, যে কারণ দেখে শুনে আমরা একটা মানুষকে তো আগুনের মধ্যে ফেলে দিতে পারেন না। আপনি জানেন যে অপারেশনের পরে যদি একটা রোগী করোনা হয়, তাহলে কিন্তু তার মৃত্যু ঝুঁকি বা ঝুঁকি বেড়ে যায়। তো কেন আমি সেই ঝুঁকিটা নেব? 1 মাস পরে যদি করোনা কমে যায়, তখন আমি সেই ঝুঁকিটা নিলাম বা অপারেশনটা করলাম। এই জন্য হয়তো হাসপাতালে অন্যান্য কিছু কিছু রোগী কিছু কিছু ক্ষেত্রে কম মনে হচ্ছে, কিন্তু এর অর্থ না যে চিকিৎসা পাচ্ছে, অন্যান্য পাচ্ছে। মাহবুব, একেবারে শেষ পর্যায়ে 30 সেকেন্ডে যদি আপনি বলেন যে পাবলিকের প্রতি এই করোনা সচেতনতা নিয়ে, বা তাদের ভিতরে যদি সচেতনতা আসে, এই নিয়ে যদি আপনি 30 সেকেন্ডে কোনো অ্যাপিল থাকে আপনার। না, আসলে আমাদের নিজেদের সচেতন হতে হবে, এটা হলো বড় অ্যাপিল। আমরা কারা? আমরা শিক্ষিত প্রজন্ম, তাই না? আমাদের ভিতরে ওইটা যদি আমরা না গড়ে তুলতে পারি, তাহলে তো এই সমাজে বাস করার কোনো মূল্য নেই। আমাদের নিজেকে সচেতন করুন এবং অন্যকে সচেতন করুন, এটা হলো সবচেয়ে বড়। আমি যদি মাস্ক পরি, তাহলে আপনি পরবেন। আমি যদি মাস্ক পরি, যদি সেবা দেওয়ার ক্ষেত্রে যদি মাস্ক অপরিহার্য হয়, তাহলে বাসে ওঠার ক্ষেত্রেও সেটাকে করতে হবে। সব ক্ষেত্রে স্বাস্থ্যবিধির আসলে মেইনটেইন করতে হবে। আপনাদের দুজনকেই ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা দেখছেন যে কথা বলতে চাই অনুষ্ঠান, আজকের মতো এখানেই শেষ করছি। তবে যাবার আগে প্রতিবারের মতো বলে যেতে চাই, এই করোনা মহামারীর মধ্যে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আপনি নিরাপদে থাকুন, নিরাপদে রাখুন আমাদের সুন্দর সোনার বাংলাদেশকে। সবাইকে ধন্যবাদ।